দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছে বিএনপি। রাজনীতি রোডম্যাপ এই শিরোনামে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আছেন মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মীর শরাফত আলী সপু, আপনাকে দিয়ে শুরু করি। রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে তো আপনাদের এই কয়েকদিন আগে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। আসলে সরকারের কাছে কি আপনারা রোড ম্যাপের কথা বলেছেন কিনা, বা তারা কোনো কিছু বলেছে কিনা? আসলে ধন্যবাদ, আপনি সময় সময় প্রশ্ন করেছেন সেই জন্য, এবং দেশ টিভির দর্শক শ্রোতাদের আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য, এবং দেশ টিভি যেসব শ্রোতারা দেখছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। দেখুন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, একটি নিশ্চয়ই আমি এখানে কয়েকবার এসেছি আপনাদের এখানে, এবং সবসময় আমরা বলেছি যে বিএনপি কিন্তু এই বর্তমান সরকারকে সমর্থন ছিল বিদায় আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা, তারা দেশ পরিচালনা করছে, এবং আমরা প্রতিটি ক্ষেত্রে কোনো এই সরকারকে আমরা সহযোগিতা করছি, এখনও করে যাচ্ছি। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই ইউনূস সরকার তার যে অবস্থা ছিল নির্বাচনে একটি রোডম্যাপ, আমরা বারবারই বলে আসছি, শুধু আমরা না, সমস্ত দলগুলো এবং সমস্ত বুদ্ধিজীবী। এখানে আপনার এর আগে আমি বলেছিলাম, এখানে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সম্ভবত আজিজ ভাই ছিলেন, উনিও বলেছে। এবং দেশের যে প্রেক্ষাপট, আজকে মানুষের ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, আজকে সচিবালয়ের মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত জায়গায় আজকে কিছু হলে যমুনা ঘেরা হয়, এটা হয় সেটা হয়, এবং সব ক্ষেত্রেই এই সরকার আজকে যে সমস্যাটা যে হয়েছে, এবং এই সমস্যার মূল হলো গিয়ে একটি সুস্থ নির্বাচন। আরে ভাই, চলমান সংস্কার থাকলে চলমান প্রক্রিয়া, সংস্কার থাকবে। আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের গত কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে, আমরা এর আগেও বলেছি যে আমরা আমাদের যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে বিচার, সেটা বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই সেটা আমরা করব, এবং সেটা আমরা করবো না শুধু, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কারণ বিএনপি বিগত 17 বৎসর বিএনপি কোনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী ভাই সহ 700-800 লোক গুম হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে জেলে রেখে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তারেক রহমানকে তাকে ফাঁসি দণ্ডিত করা হয়েছে। এমনিভাবে সারা জায়গায় আমাদেরকে আজকে মামলা হামলা, সমস্ত পার্টির মহাসচিব তার নামে 150 মামলা, আমাদের নামে শত শত মামলা, 300-700 মামলা সবাই নামে। এই থেকে বিএনপি কখনো কলম পিছপা হবে না। আজকে এই যে দেখেন ডক্টর ইউনূস সাহেব, আজকে আজকে 27 তারিখ, আমার একটি কথা গতকাল মনে পড়লো, আমি একটা ভিডিও দেখতেছিলাম পুরাতন। এই 27 তারিখে শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল যে সেই খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতুকে নিয়ে চুবনি দেওয়া হবে, এবং এটা করে আজকে সব জায়গায় ভাইরাল হয়েছে। এবং এই ডক্টর ইউনূসের জন্য ওগুলো বিএনপি ওন করেছিল, বিএনপি করম তাদের পাশে নিয়েছে, বিএনপি ছিল বিদায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করম তাদের কিছু। আমরা সবসময় এই সরকারের সাথে, কিন্তু আমাদের দাবি একটি ছিল, নির্বাচনটা। মানুষ অধীর আগ্রহ করে বসে আছে, নির্বাচনটা কবে হবে। আজকেও আমি আমার এলাকায় মুন্সিগঞ্জে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 30 তারিখে শাহাদাত বার্ষিকী, সেটা নিয়ে আমরা ফ্রি মেডিকেল টিম করবো এলাকায়, সে নিয়ে কথাবার্তা হচ্ছিল নেতাকর্মীদের মধ্যে। আমরা সবাই একটি কথা, ভাই নির্বাচন কি আজও হবে, কী অবস্থা নির্বাচন, কী অবস্থা কী হচ্ছে, এবং এই যে মানুষের জল্পনা কল্পনা, এই জিনিসটাকে দূর করতে হলে এই বর্তমান ইউনূস সরকারকে আমরা বলেছি যে নির্বাচনে আপনি রোড ম্যাপ দেন। সেটা ডিসেম্বরে হোক, জানুয়ারি থেকে জুনের কথা বলছে, সেটা করেছে, সেটা তো আপনাকে রোড ম্যাপ থাকতে হবে। তো ডিসেম্বর থেকে ডিসেম্বরে হবে না, ফেব্রুয়ারিতে হবে না, মার্চ হবে না, এপ্রিল হবে, কবে হবে সে দেখতে হবে। তো কারণ আপনারা দেখেছি ইতিমধ্যে সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামান উনি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে। উনি 4টি দিয়েছেন, এজেন্ডা দিয়েছেন, এইগুলি করতে হবে। এই জিনিসগুলো আজকে আমাদের যে সমস্যা, ঢাকা শহরে আজকে মানুষের ব্যবসা বাণিজ্য, শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশে এই সামনে মুসলমানদের 2টি ধর্মীয় উৎসব হলো বড়, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই অনুষ্ঠানগুলো মানুষের যে থাকে, আজকে সব জায়গায় মানুষের একটা ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই,
বলবেন যে দেশটা চলতেছে বিদেশি রেমিটেন্স দিয়ে, কিন্তু আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, বিনিয়োগ নাই, এই জিনিসগুলো আমাদের নির্বাচন একটি রোডম্যাপ যখন থাকবে স্বাভাবিক ক্ষেত্রে আমরা এই কথাই বলেছি যে আজকে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। গতকালকেও আপনারা দেখেছেন এই রোডম্যাপের কথা আপনারা বলছেন, আপনারা যখন বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে তখন কি বলেননি রোডম্যাপের কথা? ওনাকে বলা আছে, ওনাকে লিখিত বলা হয়েছে, লিখিত বলা হয়েছে ঠিক আছে আমরা দেখছি, দিচ্ছি, এই তাল বাহানা এছাড়া তার কোনো কিছু। কবে দেবেন তেমন কোনো কথা বলেছেন? এর উপর স্পষ্ট কোনো কথা বলে দিচ্ছি, দিচ্ছি। আমাদের নেতারা যখন যে দেখা সাক্ষাৎ করে দিচ্ছি, দিব, ঠিক আছে আমরা বসছি, মিটিং করছি। তারপর এটার ভিতরে যে কী আছে এক মহান রাব্বুল আলামিন জানে, আর ওনারা জানেন। এটা করে কোনো আসলে ঠিক হবে না। কারণ আমি একটি কথা বারবারই বলি, 17 বৎসর এবং 2009 সালের পরে এই দেশে কোনো নির্বাচন হয়নি। 14 বলেন, 18 বলেন, 24 বলেন। শেখ হাসিনা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, মানুষ কোনো সেটা ভালোভাবে দেখে নেই বিদায় শেখ হাসিনা আওয়ামী লীগের মতো দলকে আজকে মানুষ ছুঁড়ে ফেলেছে এবং বাধ্য হয়েছে। এবং আপনি দেখবেন ইতিমধ্যে একটা দেখেছেন, একটা ভিডিও বেড়েছে ওবায়দুল কাদেরের, শেষ 5 ঘন্টার মধ্যে বাথরুমে আটকেই ছিল। এবং তার এটার মধ্যে রহস্যময় আছে কিছু, নিশ্চয় সামথিং রং আছে, কোনো কিছু আছে এখানে। এটা হয়তো আপনারা উদ্ঘাটন করে পাবেন যে এখানের মধ্যে কী আছে। তাকে এত সহজভাবে তাকে নিয়ে গেল, যে নাটক কাহিনী বলতেছিল যে আমাকে এখান থেকে সুন্দরভাবে ধরে নিয়ে গেলো, গাড়িতে ঘুরে নিয়ে গেলো, এটা আমি তোমার ইয়ের মতো, নাটকের মতো। যাই হোক, এটা অনেক বেরিয়ে আসবে, সবই বেরিয়ে আসবে। তা আমি মনে করি, এবং আমি না শুধু, আমরা মনে করি, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা পলিটিক্স করি, 17 বছর আমরা জেল জুলুম, অত্যাচার জুলুম আমাদের প্রতি অনেক হয়েছে, অত্যাচার জুলুম সব কিছু হয়েছে। তারপরে আমরা ধৈর্য সহকারে, বিএনপি কোনো মাঠ ছেড়ে যায়নি ভাই, বিএনপি কোনো মাঠে আছে। আজকে যারা অনেকেই দেখি, অনেক আমাদেরই সন্তান তুল্য তারা, আমার ছেলেও তো একজন ইঞ্জিনিয়ার, উনিও ওরই বন্ধু বান্ধব যারা আছে, তখন আমাদের সাথে কথা বলি না, কিন্তু আজকে বাধ্য হই, তারা যখন কথাবার্তা করি বলে, এটা কোনো মানুষ কোনো সেভাবে দেখে না। কাদের কথা বলছেন? আজকে যে ছেলেবেলা যারা আছে, যে কথাবার্তা তারা বলে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা মানে বিরাট সব কিছু তারা। আর বিএনপি যারা নেতাকর্মীরা আছে এবং বিএনপি যারা আছে, অন্য রাজনৈতিক দল যারা আছে, তাদের মানে কোনো দেশের জন্য কোনো ভূমিকাই নেই। কিন্তু আমরা এটা ফ্যাসিস্ট, একটা যেই কোনো জিনিস করতে হলে ফ্যাসিস্টদেরকে আমরা যে জিনিসগুলো করেছি, তো সেটা তো অবশ্যই তাকে শিকার যাওয়া উচিত। এবং আজকে দেশটাকে ডিভিশন না করে আমি আপনার মাধ্যমে যাদের সরকারকেও জানাবো, দেশবাসীকেও জানাবো, একটি সুন্দর জায়গায় নিয়ে আসুক, একটা নির্বাচন হোক, দেশটাকে আমরা ভালো দিকে নিয়ে যাই। এই দেশটা আমাদের, এই দেশটা আমাকে গড়তে হবে। ফ্যাসিস্টরা শেষ করে দিয়ে গিয়েছে সব প্রতিষ্ঠাপন। দেখেন কোনো একটা ইনস্টিটিউশনের কারণে এই পর্যন্ত ঠিক নেই, সব জায়গায় তাদের আজকে ধ্বংসর করে দিয়ে গেছে। এবং শেখ হাসিনাকেও যাওয়ার আগে গরম বলে গিয়েছে পুলিশের প্রধানকে, যে আমি বলে গেলাম বাংলাদেশকে তোমরা ধ্বংস করে দাও। তা আজকে সে একটা দেশের নেত্রী হয়ে থাকে, তার এই কথা বলা উচিত ছিল না, আমার ঠিকও হয়। তাই আমরা বলবো আজকে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে, দেশ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে নিয়ে আসি এবং নির্বাচনের একটি রোডম্যাপ থাকা উচিত। সেই নির্বাচনের জন্য ইনশাল্লাহ যেই আসুক, আজকে নির্বাচন যদি আজকে বিএনপি আসে বিএনপি, অন্য কেউ ভোট আসবে, আমাদের একটা নির্বাচন দরকার, একটা নির্বাচন সুষ্ঠু হোক। ধন্যবাদ, একদম ক্লিয়ার। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসে যে রাজনীতিতে রোডম্যাপ ইস্যুটা এখন সবচেয়ে বেশি আলোচনা এবং আলোচনার তুঙ্গে বলা যায়। রোডম্যাপ দিতে কি সরকার ঘড়িমসি করছে আপনার কাছে এমনটা মনে হচ্ছে কিনা? বিএনপি আজকে বলছে যে নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে। ধন্যবাদ আপনাকে। সহযোগিতা করবে না এই কথা এখনো বলেনি, সহযোগিতা দেওয়া একটু কঠিন হবে, অর্থাৎ একটু চাপে রাখা। তো আবার চাপ কিন্তু এখন নানামুখী চাপে কাজ করছে রাজনীতির সদরে অন্দরে সব জায়গায়। তো ডক্টর ইউনূস যে ডিসেম্বর থেকে জুনের যে টাইম ফ্রেমটা দিয়েছেন, এটাকেও কিন্তু এক ধরনের রোড হিসাবে নেওয়া যায়। ম্যাপটা হয়তো পরিষ্কার না, রোড হিসাবে নেওয়া যায়। তো নির্বাচন এই সময়ের মধ্যে হতে পারে, হিসেব করলে দেখা যায় সময় আছে আরও, এর আগেও হতে পারে বা 2-1 মাস পেছাতেও পারে। এটা সমস্যা হওয়ার কথা নয়। যেখানে 15 বছর 7 মাস নির্বাচনে ছিল না বলতে গেলে, তো নির্বাচন ছাড়াই কিন্তু দেশ চলেছে। বিএনপি দুর্গতি সয়েছে, আরেকটি পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ তারা অত্যন্ত পরমানন্দে দিন কাটিয়েছে, দেশ চলেছে। কিন্তু এখন নির্বাচন অবশ্যই একটি বড় দলের আকাঙ্ক্ষা, সেটাই স্বাভাবিক। বিএনপি বড় দল, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারা নির্বাচন চাইবে, ওইটা অত্যন্ত যৌক্তিক। আবার যারা ক্ষমতায় আছে এখন বা সরকারে আছে, তাদের কিন্তু দল নাই। তাদের ডক্টর ইউনূস থেকে আপনি যদি তাদের তালিকা করেন, আসিফ নজরুল থেকে শুরু করে সালেউদ্দিন পর্যন্ত, একজনও আগামী নির্বাচনের প্রার্থী হবেন না। বিএনপির ওই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে এখানে সংশয় দেখা দিয়েছে কি নিয়ে?
সংশয় দেখা দিচ্ছে অ্যাপ্রোচ নিয়ে, কথাবার্তা নিয়ে। আপনি গত কয়েকদিন দেখেন কথাবার্তা যেই মাত্রায় আসছে পরস্পরের বিরুদ্ধে, এমনিতে আদতে আমাদের একটা স্বভাব বৈশিষ্ট্য আছে, আমরা কাউরে মাথায় তুলতেও খুব একটা সময় নেই না, আবার পায়ে নামাতেও খুব দিন গড়াতে দেই না। ডক্টর ইউনূস সম্পর্কে গত কয়েকদিন যে টোনে কথা বলা হয়েছে, ওনার জায়গা থেকে কিন্তু আবার তিনি এমনই শপথবদ্ধ, ওনার রাগ অভিমান করার সুযোগ নাই, অনুরাগের বশবর্তী হওয়ার সুযোগ নাই, কিন্তু তিনি কোন রকমে কিন্তু ছোট্টখাট্ট একটু কষ্ট পেয়ে গেছেন, পদত্যাগ করতেও চেয়েছেন। তো এটাও কিন্তু ওই পদ থেকে আবার মানায় না। তো ওই ক্ষেত্রে বিএনপি আবার কারেকশন দিয়েছে যে তারা ওনার পদত্যাগ চায় না, কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চায়। তো এই যে কথাবার্তাগুলো কিন্তু নানান কারণেই আসছে। স্থানীয় সরকার উপদেষ্টার কথা এসেছে, যেহেতু তিনি সরাসরি একজন সমন্বয়ক ছিলেন, অর্থাৎ তাকে ওই দলেরই মনে করা হয়, যদিও তারা বলছে যে আমাদের দলের উনি কেউ না। এগুলো আসলে বলার জন্যই বলা। আবার যৌক্তিক কিছু কারণও আছে সন্দেহ করার, বিএনপির জায়গা থেকে সন্দেহ করতে পারে, কিন্তু আপনার আর আমার জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা থেকে খুব সন্দেহ করা যায় না। কারণ তুলনাটা করতে হবে, তুলনাটা করতে হবে এইভাবে যে যদি আপনি বারবার শুধু নির্বাচনের কথা বলেন, তাহলে আওয়ামী লীগের কেউ যদি বলে যে আমরাও তো নির্বাচিত হয়েছিলাম, তারা কিন্তু অনির্বাচিত ছিল না। কিন্তু ওটা যে কোন মার্কা নির্বাচন, এই কারণে নির্বাচনটা আসলে শুধু নির্বাচন বললে এখন আর কাভার হয় না। অনেকগুলো শব্দ দিয়ে নির্বাচনটা আমাদের সিলেক্ট করতে হয়। সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থবহ নির্বাচন, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন। অর্থাৎ কোনো জিনিসে ভেজাল হয়ে গেলে যেটা হয়, খাঁটি, মধু, পিওর, অরিজিনাল, এসব শব্দ বলতে হয়। তো ওই জায়গা থেকে আপনি যদি উতরাতে হয় একটু সময় কিন্তু লাগবে। তো সময় লাগবে এই জন্য এই সরকারকে একদম প্রতিপক্ষ করে ফেলা। এই সরকার কিন্তু সবারই সরকার, বিএনপিরও সরকার। কিন্তু গত কয়েকদিন দেখা যাচ্ছে বা নমুনার যেটা মনে হচ্ছে যে সম্ভবত বিএনপি আবার বিরোধী দলের আচরণ শুরু করবে, একটু উতলা উতলা ভাব আছে। তো মধ্যবর্তী পর্যায় থেকে, নাম নাই বলে বিএনপির কয়েকজন নেতা গত কয়েকদিন যে টোনে কথা বলেছেন ছাত্রদেরকে নিয়ে, সবু ভাইও একটু বলেছেন, মাত্রার মধ্যেই বলেছেন, এমনভাবে সম্বোধন করেছেন, কখনো ইংরেজিতে কখনো বাংলায়, হু আর ইউ বলে দিলেন একটা ইংরেজি আপনি, আরেকজন বললেন একটু প্রাকৃতিক ক্রিয়াকর্ম করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে। তো এগুলো কিন্তু ভালো কথা না। আবার বিএনপি আর জামাতের মধ্যে ইদানিং মাঝে মধ্যে যেসব কথা চালাচালি হয়, বিএনপির একজন নামকরা নেতা তিনি বলেই ফেললেন যে জামাতের পেছনে নামাজ পড়াও ঠিক হবে না, জামাত যেন কোনো মসজিদে ইমামতি করতে না পারে। তো এর মধ্যে কিন্তু আমরা একটা আওয়ামী লীগের টোন দেখতে পাই। কিন্তু এটাই ফ্যাসিজম, যে আমি যেটা বলবো এটাই আপনার শুনতে হবে, এটাই আপনার করতে হবে। ওই ক্ষেত্রে আওয়ামী লীগকে আমি যেটা মনে করি, আওয়ামী লীগ যত না একটা রাজনৈতিক দল, তার চেয়ে বেশি হচ্ছে একটা স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ এবং একটা বিশ্বাসের নাম। ওই বিশ্বাসটা কি যে আমি যেটা বলি ওইটাই শুদ্ধ, আপনি শুধু মাথা নাড়বেন আমার সামনে, অন্য কিছু করার সুযোগ নাই আপনার, অর্থাৎ মানতে হবে, মেনে নাও। তো এই প্রবণতা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার যথেষ্ট দরকার আছে, বিশেষ করে বিএনপির বেশি দরকার। তারা আগামী দিনের ক্ষমতায় যাবে, কিন্তু বাড়তি কথায় একে একে যে গোলমাল পাকছে খেয়াল করবার বিষয় আছে। এই মুহূর্ত একটা অভিযান কিন্তু দেশে চলছে, ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরা বা শয়তান বাধা। কিন্তু আমরা দেখছি শয়তান কিন্তু ঘুরছে নানা জায়গায়। সচিবালয়ের দিকে দেখেন আপনি, যা হচ্ছে এটাকে স্বাভাবিক চোখে দেখার বিষয় নয়। এনবিআর রাষ্ট্রের একটি খুব দামি প্রতিষ্ঠান, আর বিশেষ করে বাজেটের আগে বেশি বেশি দামি, আমাদের ট্যাক্সের বিষয় আছে। ওই সময় এনবিআর কিন্তু গত 15-16 দিন ধরে কোনো কাজকর্ম নাই, আর 2-4 দিন পরেই কিন্তু বাজেট আসছে। তো ওই বিষয়গুলো কিন্তু ভাবনায় নেয়ার বিষয় আছে, আর ভাবনায় নেয়ার বেশি দায়িত্ব হচ্ছে বিএনপির, যেহেতু বড় দল। আবার ছাত্রদের কথা যেটা বলছেন, সপু ভাইও বলছেন, তাদের আচরণে বা কথাবার্তায় আপনাদের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে, তারা আপনাদেরকে হয়তো যেভাবে মান্যগণ্য করা দরকার ওইভাবে করছে না। তো এই নিয়ে কিন্তু কথাবার্তা হতে পারে, কিন্তু প্রকাশ্য যেভাবে আপনারা বিরোধিতা করছেন, এটা কিন্তু আরেকটা পক্ষ প্রতিপক্ষ শত্রুতার জন্ম দিচ্ছে। তো এর মধ্য দিয়ে কোথাও কোথাও ছাত্রদের সাথে কিন্তু আপনাদের সংঘর্ষ হচ্ছে বিচ্ছিন্নভাবে, এটা মোটেই আকাঙ্ক্ষিত নয়। আবার একটা দুঃখজনক ঘটনা একটু শেষ করে ফেলি, চিকিৎসার অভাবে, চিকিৎসা পায় না বলে 4 জন ছাত্র আত্মহত্যা করতে গেছে। এগুলো কিন্তু বিবেচনায় নিতে হবে যে আমাদের নমুনাটা কিন্তু ভালো না, বার্তাটা ভালো পাচ্ছি না আমরা। তো ওই জায়গা থেকে উত্তরণ ঘটাতে গেলে বিএনপির দায়িত্ব, আমি মনে করব সরকারের অবশ্যই মূল দায়িত্ব, বিএনপির দায়িত্ব আর একটু বেশি, বড় দল হিসাবে, অভিভাবক হিসাবে, তাচ্ছিল্য করে নয়, অবজ্ঞা করে নয়, হুমকি দিয়ে ধমকে দিয়ে নয়, সেটা অবশ্যই বোঝাপড়ার মধ্য দিয়ে। কারণ ভালো জিনিসের
শরিকানা সবাই চায়। যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, এই পতনে তাদেরও অবদান আছে, আপনাদেরও আছে। আর ভালো জিনিসের একটু কৃতিত্ব তারা চাইবে, আপনারাও চাইবেন। কার বেশি কার কম এটা জনগণ নির্ণয় করবে। তো এরকম একটা অবস্থায় তার উপর সামনে নির্বাচন, সেটা ডিসেম্বরে হোক আর জানুয়ারি ফেব্রুয়ারিতে হোক, নির্বাচন সামনে আসলেও কিন্তু কিছু কটু কথা হয়, আক্রমণাত্মক কথা কিছু হয়। কিন্তু তাই বলে আমাদের সামনের নির্বাচনটা বিগত 3-4টা নির্বাচনের সাথে তুলনা করলে কিন্তু হবে না। অবশ্যই একটা ভিন্ন মাত্রার নির্বাচন হবে, আমরা ওই আশা করতেই পারি। যারা সরকারে আছেন তারা ওই ব্যবস্থা করবেন, ওই কমিটমেন্ট তাদের আছে। নির্বাচন কমিশনে যারা আছেন তারাও বলছেন একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন, এবং যিনি সিএসসি তিনি বলছেন এটা তার জীবনের যেন অন্যতম সৎকর্ম হয়, তিনি ওইভাবে একটা নির্বাচন করার চেষ্টা করবেন। আমি একটু মির শরফত আলী সুপ আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। হঠাৎ করে আসলে সচিবালয় আন্দোলন হচ্ছে, এটাকে আসলে কিসের ইঙ্গিত মনে করেন? রাজনীতি দেখেন কিনা, নাকি যৌক্তিক কোনো দাবি দেখেন? প্রশাসন যারা চালান তারাই আবার আন্দোলন করছেন, মানে রাষ্ট্র আসলে ক্ষতির মুখে পড়ছে কিনা? আমি একটু বিরতি থেকে এসে তারপরে উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মির শরফত আলী সুপ আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম যে প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু সচিবালয়, অর্থাৎ রাষ্ট্র যে জায়গা থেকে পরিচালিত হয় সেখানে আসলে সেখানকার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন, এটা আসলে কিসের ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে। আসলে এটা সত্যিকার দুঃখজনক। সচিবালয়ের ব্যাপারটা, এটা এখানে স্টাফ যারা আছে কমপ্লিকেটেড ব্যাপার, খুব জটিল প্রকৃতি। তো এটাকে নিয়ে আমাদের মনে হয় খুব শীঘ্রই এটা নিয়ে একটা সলিউশন সরকারের একটি এই বর্তমান সরকারের একটি কমিটি করে দেওয়া উচিত হয়ে, এবং এটাকে নিয়ে বসে উভয় পক্ষকে বসে সরকার প্লাস ওনারা যারা আছে তারা তো আমার দেশেরই নাগরিক, এবং তারা এটাকে নিয়ে একটা সলিউশন যদি হয়, সমস্যাটা সমাধান করা যায় কীভাবে তড়িৎ গতি, এটা করা উচিত। কারণ যে আপনাদের আমাদের যে মোস্তফা কামাল ভাই যে জিনিসগুলি এর আগে বলেছে, আসলে একটা জাতীয় নির্বাচন করতে গেলে তো আপনাদের সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকেই তো সব কিছু সারা বাংলাদেশে অর্ডারগুলি পাস হয়, এবং এখান থেকে সব সিদ্ধান্তগুলি যায়, মাঠ লেভেলে যায়, ডিসির কাছে, এসপির কাছে, তারপরে বলেন আপনাদের ইউনো সাহেবদের কাছে। এখন তো কাজকর্ম, এখন নির্বাচনের যে নির্বাচন তো একটা হবেই, সেই নির্বাচনের কাজকর্ম তো নিশ্চয়ই একদিনে তো আর হবে না, ঘোষণাতে নির্বাচনের কাজকর্ম ইতিমধ্যে তাকে গুছিয়ে নিতে হবে। সেই জন্য এই সচিবালয়ের যে ব্যাপারটা, এটা আমি মনে করি খুব তড়িৎ গতিতে এটা সমস্যাটা সমাধান করা উচিত। আর আমরা মনে করি যে এই যে সমস্যাগুলো সমসাময়িক মেন একটি এই হলো গিয়ে নির্বাচনটা, এটা নিয়ে গিয়ে এটাকে নিয়ে করে বিভিন্ন জায়গায় ঘোরপাক খাচ্ছে। আপনি দেখেন সমস্ত জায়গায় কোনো একটাই কথা, নির্বাচন। তো আর আপনি যারা আমাদের যেসব সন্তানেরা যে কি বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যারা আহত নিহত হয়েছে, আজকে তাদের সঠিকভাবে কোনো চিকিৎসাটা হচ্ছে না। আজকে ধরেন গত 4 দিন আগে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুজবি ভাই গিয়েছিলেন নরসিংদীতে। তার যে পরিজন, আমি যেটা শুনেছি, পরিজনটা তারা এতিমখানে দিয়ে দিতে পয়সার অভাবে। আজকে ধরেন কেন তারা আজকে পয়সার অভাবে এতিমখানে থাকবে? আজকে যে জুলাই ফাউন্ডেশন বলেন, আর এই যে যারা যে জিনিসগুলো হয়েছে সরকার থেকে, তাদের যদি খোঁজখবর নিতে হবে না? আমরা তো যারা বিএনপি যারা আছে, আমাদের অলরেডি একটা সেলই আছে, আমরা জিয়া পরিবার, সেখান থেকে তো আমাদের কাজকর্ম চলছে। কিন্তু সরকারিভাবে এই যে একটা ছেলের এতিমখানায় তার পয়সার অভাবে তার সন্তানকে এতিমখানে দিয়েছে, এই জিনিসগুলো তো আমাদের দেখা উচিত। সবাই আমরা এই জিনিসগুলি ফাইন্ড আউট করি, এবং সুন্দর কীভাবে সামনে কীভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায় সেই জিনিসগুলো। এবং আমরা সব কিছুতেই একটি মানে কি বলে, যে কোনো জিনিস করতে গেলে একটা করে আমরা খারাপ জিনিসটা আগে প্রথমে খুঁজি, যেটা কী হয়, এটা কী হচ্ছে, এটা কী হয়েছে। এই জিনিসগুলি থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। আমরা মনে করি যে একটি সুন্দর পরিবেশ, বর্তমান সবাই মিলে আমরা একটি সুন্দর একটি পরিবেশ করি। এই হানাহানি করে মানুষ করে পছন্দ করে না ভাই। আমরা চাই সুন্দর একটি পরিবেশ। এই সরকার আজকে যে ফেসিবাদ চলে গিয়েছে, এবং তাদের লোকরা এখন আশেপাশে যারা আছে তারা বিভিন্ন জায়গায় বের হয়, 20 জন 50 জন 60 জন একটা মিছিল বের করে দেশে একটি ডিস্টার্ব সৃষ্টি করতে, এবং এক শ্রেণী যারা সন্ত্রাসী যারা কার্যকলাপ, তারাও কোনো বিভিন্ন সময়, গত পরশুদিন আপনি দেখেছেন আমাদের কীভাবে ওই বাড্ডায় কীভাবে আমাদের একটা লোককে কী ফিল্ম স্টারে গুলি করে মেরেছে। এই জিনিসগুলো তো আমাদের সবারই দেখা উচিত এবং ভাবা উচিত। তাই আজকে মনে করি, আমরা মনে করি যে আমাদের মোস্তফা ভাই উনি এখানে আছেন, ওনার সাথে অনেক স্মৃতি আমাদের স্বৈরাচার আন্দোলন সংগ্রামের সাথে একসাথে করেছি। উনি একটি কলম লেখতে যে সুগন্ধার গেদুমিয়ার চিঠি,
সেখান থেকে আমরা অনেক কিছু, এবং এখনও উনি সুন্দর সুন্দর কলম লেখেন, এবং আমরা মনে করি যে জিনিসগুলো আমরা একটু সুন্দর পরিবেশ বিরাজ করা উচিত ভাই। জি ধন্যবাদ। আমি জনাব মোস্তফা কামাল, এটি কি কোনো রাজনৈতিক ইন্ধন দেখেন কিনা আপনি সচিবালয়ের আন্দোলন, নাকি কোনো যৌক্তিক দাবি, তাদের কতটা যৌক্তিক, কি মনে হয় আপনার কাছে? প্রথমত আপনার প্রশ্ন দুই ভাগ, একটা হচ্ছে রাজনৈতিক ইন্ধন আছে কিনা। ইন্ধন কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই চর্চাটা, এই ক্রিয়াকর্মটা ভালো নয়। কারণ আমরা যদি পেছনের দিকে দেখি, শুরুতেও কিন্তু সেটা দমন করা হয়নি, বরং অভিনন্দিত করা হয়েছিল সেই জনতার মঞ্চ করে। শুভবের বোধহয় মনে থাকার কথা, দুইজন মহিউদ্দিন, একজনকে বলা হতো কর্মকর্তাদের মহিউদ্দিন, আরেকজনকে বলা হতো কর্মচারীদের মহিউদ্দিন। কর্মকর্তাদের মহিউদ্দিনের আরেকটা নাম আছে, মোখা আলমগীর, ওনাকে পরে পুরস্কৃত করা হয়েছিল। পুরো নাম মহিউদ্দিন খান আলমগীর, ছোট্ট করে মোখা আলমগীর। আপনার এলাকায় বাড়ি? জি, আমার এলাকায়, পাশের এলাকা। তো ওইটার বিচার কিন্তু হয়নি। তো ওই যে একটা গোড়াপত্তন করে দেয়া হয়েছে, এখন কিন্তু যে যেখানে পারে সেটাই করে। আর এই সরকারের দিক থেকে যেটা একটা দুর্বলতা বলেন, অথবা ত্রুটি বলেন, অথবা বাস্তবতা বলেন, একটু খাজা বাবা ভাব আছে, যে খাজা বাবার কাছে গেলে কেউ ফিরে না খালি হাতে। কারো কারো মধ্যে একটা ধারণা হয়েছে যে যে কোনো বিষয়ে একটু রাস্তায় নামা দরকার, যে রাস্তায় নামলে কিছু না কিছু আদায় হয়। তো এই রাস্তায় নামার এই প্রবণতা থেকে আপনি খেয়াল করে দেখেন, মিটার রিডারও নামে, রেলওয়ের কর্মচারীরাও নামে, মাঝে মধ্যে শিক্ষকরাও নামে, জগন্নাথ কলেজও নামে, তিতুমির কলেজও নামে, আবার সপুবাই আর আমাদের কলেজ ঢাকা কলেজ আর সিটি কলেজে মাঝে মধ্যে নামে একটু T20 খেলে। এই যে এই প্রবণতাটা, এটা কিন্তু শক্ত হাতে দমন করা উচিত। কত কিন্তু একদম অযৌক্তিক কারণে, একটারও এমন কোনো কারণ ঘটেনি যে গত 7-8 মাসে এই ঘটনাগুলো ঘটেছে। তো এরকম একটা অবস্থায় এই সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকটা হয়, আমাদের কাছে যদ্দূর তথ্য, তিনি শোনেন মনোযোগ দিয়ে, মাথাও নাড়েন, কিন্তু কথাটা পরিষ্কার করে তাদেরকে বলেন না, যে কারণে তারা একটা ফটো সেশন করেন মিটিং এর পরে, সর্বশেষ আবার করেছেন। তো এই ক্ষেত্রে তো আমাদের প্রশ্ন আসবে যে 2-1 দিন পর পর উনি ডাকবেন, আপনারা ছবি তুলবেন, আমরা বলবো যে আবার ঐক্য হয়ে গেছে, অথবা মাঝে মধ্যে শেখ হাসিনার এই দায়িত্ব নিতে হবে যে আমি আসবো চট করে, তখন আবার সবাই একসাথে হবেন। উনি আর কত দায়িত্ব পালন করবেন? আপনাদের ঐক্যবদ্ধ রাখা ওনার দায়িত্ব। তাহলে উনি মাঝে মধ্যে চট করে আসবো, হুট করে আসবে, এগুলো বলতে থাকবেন। ওবায়দুল কাদের সাহেব 10 মাস পর নতুন করে পয়দা হয়েছেন, কিছু কিচ্ছা কাহিনী শুনিয়েছেন। তো এরকম ওনাদের দায়িত্ব পালন করতে হবে আপনাদের ঐক্য ধরে রাখার জন্য। মাত্র 9-10 মাস আগে একবার ভাবেন তো ফখরুল, যে কি পরিস্থিতিটা ছিল। এত সুন্দর করে সপুবের পক্ষে টকশোতে আসা, সপুবের আমি যুদ্ধ চিনি, তিনি দৌড়ের উপরেই থাকতেন, দৌড়াতেও পারেন না ঠিকভাবে, মাঝে মধ্যে অ্যারেস্ট হতেন উনি। এরপরে সপুবে যেটা আপনি নির্বাচনের কথা বলছেন, অবশ্যই নির্বাচন দরকার, কিন্তু শুধুই নির্বাচনই দরকার ওই অ্যাপ্রোচটা কিন্তু আবার গোলমাল বাঁধাচ্ছে। আপনি খবর নিলে দেখতে পাবেন যে আপনি সহ আপনারা যারা নির্বাচনকে খুব সিরিয়াসলি চাচ্ছেন, ইলিয়াস আলীর পরিবারে যান, কুমিল্লার লাকসামের হিরুর পরিবারে যান, চৌধুরী আলমের পরিবারে যান, তাদের কাছে কিন্তু নির্বাচনই রস্যইটা তারা যোগ করে না, তারা বিচারটা একটু দ্রুত চায়। তো এই ক্ষেত্রে আলাদা করা বোধহয় ঠিক হবে না, নির্বাচন, বিচার, সংস্কার একটাও আর একটার সাথে সংঘর্ষ করে না। কিন্তু শুধুই একটাকে খুব গুরুত্ব দিতে গেলে আবার ওই তারা আহত হয়। এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের কানের কাছে যদি বারবার নির্বাচন বলা হয়, তারাও কষ্ট পায়। নির্বাচন তো অবশ্যই জরুরি, এটা বারবার বলতে হবে কেন? আবার নির্বাচনী ব্যবস্থাকে গেল সরকার যেভাবে সর্বনাশ করেছে, নির্বাচনের ইমেজ, ঐতিহ্য ফিরিয়ে আনা, এটা তো একদম প্রত্যেকের দায়িত্ব। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব আর একটু বেশি, আবার তাদের সুযোগও বেশি, যেহেতু তারা দল করবেন না, ভবিষ্যতে এমপি হবেন না আমাদের জানা মতে, একজনের ওই আকাঙ্ক্ষা নেই। তাহলে তারা এই কাজটুকু করে দিয়ে যেতে পারেন। আরেকটা জায়গায় যেটা ব্যাপক গোলমাল আমরা কিন্তু দেখছি, অর্থনীতির সেক্টরে ব্যবসায়ীরা কিন্তু রাগ করে নামতে পারে না রাস্তায়। খুবই ভালো, খুবই খারাপ চমক। ব্যবসায়ীরা কি পারে সবাই একসাথে হয়ে যে চলো আমরা যমুনার সামনে একটা প্রসেশন করি, আমরা ওখানে রাত কাটাই, 2 দিন হইচই করি? ব্যবসায়ীদের পক্ষে এটা সম্ভব না। অনেক ব্যবসায়ী কিন্তু চরম কষ্টে আছে, কিন্তু তাদের শুটেড বুটেটে থাকতে হয়, কষ্টের কথা বলা যায় না। অসংখ্য ফ্যাক্টরি বন্ধ, তার মানে সর্বশেষ হিসাব যেটা 1 লাখের মতো প্রায় নতুন বেকার তৈরি হয়েছে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াতে। তো এমনিতেই পুরনো বেকার, তার সাথে আবার নতুন বেকার, এই বেকাররা তো নিশ্চয়ই ঘরে বসে থাকবে না। অর্থাৎ সামাজিক যে পরিস্থিতি আমাদের, তারা নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভেজাল কাজে যুক্ত হবে। এটাও কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আবার নির্বাচন আসলে তাদেরকে নিয়ন্ত্রণ একটা বিষয় হয়ে উঠতে পারে। আবার নির্বাচন সামনে, কর্মচারীদের এই উৎপাত, যারা নির্বাচনের সময় বিশাল দায়িত্ব পালন করবে, শিক্ষকদেরকেও
নামিয়ে দেওয়া হয়েছে আমি বলবো। তারা কিন্তু আর এমন নতুন কোনো সমস্যা তৈরি হয়নি যে শিক্ষকদেরকে নামতে হবে। এই শিক্ষকরা কিন্তু নির্বাচনের সময় পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন, অনেক দায়িত্ব তাদের। তো নির্বাচনের আগ মুহূর্তে এরকম ভেজাল বাঁধানো, বাজেটের আগ মুহূর্তে এনবিআর কে কর্মহীন করে দেয়া, এগুলোর মধ্যে অবশ্যই বাজে একটা লক্ষণ আছে, অত্যন্ত বাজে লক্ষণ আছে। এর মধ্যে যদি রাজনীতিবিদরা আবার আক্রমণাত্মক কথা বলেন পরস্পরের উদ্দেশ্যে, এতে নাচনের বুড়ি তার উপর ঢোলে বাড়িটা আর একটু বেশি পড়বে। রাজনীতিবিদ এবং রাজনীতির যে অস্থিরতা সেটি নিয়ে কথা বলবো একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধানী আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মীর শরাফত আলী সপু। আপনার কাছে আসি যে রাজনীতিতে এখন কি অস্থিরতা কমছে? এই যে গত কয়েকদিন ধরে যে রাজনীতি কাদা ছোড়াছুড়ি দেখছি, কি অবস্থা এখন? রাজনীতিতে আসলে কি অস্থিরতা আছে, থাকবে। যে পর্যন্ত একটা সেটেল ডাউন না আসবে দেশের একটি, সে পর্যন্ত এটি স্বাভাবিক ক্ষেত্রেই একে অপরকে দোষারোপ করবে। আপনি এক কথা বলে আমি এক কথা বলো, উনি আমাদের যে সাংবাদিক ভাই আছে মোস্তফা, উনি একটা কথা বলো, আমি রাজনীতি করি, আমি এক কথা বলো, আপনার এক সাংবাদিক আপনি একটা কথা, এটা স্বাভাবিক থাকবেই। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদের একটা সুন্দর জিনিস উপহার দিতে হবে এবং দেশটাকে আমাদের দিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা করার জন্য। আর আজকে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা শুধু আজকে ধরেন ফেসিবাদ শেখ হাসিনা, প্রতিটি জায়গায় আজকে একটি ইনস্টিটিউশন কোনো ঠিক রাখা যায়নি। তো স্বাভাবিক ক্ষেত্রে একটা অস্থিরতা আসবে। আর এত বড় একটা বিপ্লব হলো, যে বিপ্লবে মাত্র 20 থেকে 24 দিন, এরকমই তো প্রায় 34 দিনের বিপ্লবে ধরেন প্রায় 15 থেকে 2000 মতো লোককে মারা হলো, তাই না? তারপরে মানুষের পঙ্গুত্ব লাভ করছে, রিক্সাওয়ালা মারা গেছে, সব। এই আন্দোলনে তো আমাদের 90 সালে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের ছাত্ররা সে সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা একটা ইয়ার মধ্যে, সেটা কোনো একটা ঢাকা কেন্দ্রিক ছিল। আর এবার বিপ্লবটা হয়েছে সারা বাংলাদেশ, এবং সারা বাংলাদেশে হয়েছে বিদায় কলম শেখ হাসিনা ফেসিবাদ কলম টিকতে পারেনি। কারণ সব জায়গায় তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল, তাদের সব কিছু দিয়ে মোকাবেলা করেছে, কিন্তু সেটা তারা ধরে রাখতে পারেনি। কারণ আজকে সেই অবস্থা থেকে দেশের মধ্যে স্বাভাবিক ক্ষেত্রে একটা অস্থিরতা তো কিছুটা বিরাজ করবে। এই অস্থিরতা বিরাজ থেকে, এখান থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাই সহনশীল আচরণ করতে হবে, সহনশীল পর্যায়ে থাকতে হবে। আমরা রাজনীতি যারা করি, আমাদের সবারই একটু আমাদের একটা কথা বললেই গেলাম, শেষ হয়ে গেল, এটা রিটার্ন ব্যাক করবে না। সেই জন্য আমাদের সবাইকেই এই জিনিসটা একটু সহনশীল আচরণ করতে হবে। আমরা চাই একটু সুন্দর একটি পরিবেশ এবং এই দেশটাকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া। দেশটা আজকে বাংলাদেশের দিকে তাকাই গেলাম, সবাই তাকিয়ে আছে। আজকে দেখেন যে বিদেশিরা বা আমেরিকা বলেন, জাপান বা উন্নত দেশগুলো এবং মিডল ইস্ট কান্ট্রিগুলো সবাই আমাদের দেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশে কী হতে যাচ্ছে, কী হবে। তো সেই জন্য আমরা মনে করি কেউ কারো কাদা ছোড়াছুড়ি না করে, একে অপরও দোষারোপ না করে, আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সব কিছু আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত আমি মনে করি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন সময় আগামীকালকে আমাদের একটি বিরাট তারুণ্যের মহাসমাবেশ রয়েছে। সেটা ঢাকা শহরে আমাদের ঢাকা শহর থেকে সারা বাংলাদেশ থেকে এবং আশেপাশে জেলা থেকে সবাই আসবে। আজকেও সেই সেমিনার চলছে আমাদের কৃষি ইনস্টিটিউশনে, খামার বাড়িতে, ওইখানে হচ্ছে এটা সেমিনারে। আগামী প্রজন্মের ভাবনা, তারুণ্যের ভাবনা, আগামীকাল সেটা হবে, সারা বাংলাদেশ থেকে লোক আসবে, সেখানে বিভিন্ন কথা বলবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেখানে উপস্থিত থাকবেন, জাতীয় নেতৃবৃন্দরা থাকবেন এবং সেখানে এই কথাগুলো আসবে, দেশটাকে কীভাবে সামনের দিকে নেওয়া যাওয়া যায় এবং দেশটাকে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। সেই জন্যই সবাই আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো একটা জাতি। আর বিশেষ করে ফ্যাসিস্ট অনেকেই বলে সেদিন এক লোক শুনলাম, আরে শেখ হাসিনা 2 মাস 3 মাস আছে, এত সহজ না। আপনি দেখবেন যে ফ্যাসিস্ট যখন আসার চিন্তা করবে শেখ হাসিনা আওয়ামী লীগ, তখন কোনো সব এক কাতের হয়ে যায়। সেটা কয়েক মাস আগে আপনারা দেখেছেন। আমরা সবাই এখন রাজনীতিতে অনৈক্য আছে। হ্যাঁ, এখন রাজনীতিতে ঐক্য আছে না অনৈক্য আছে? না, অনৈক্য বলতে এটা আপনি তো বললাম যে আপনি যে বাসা, আমাদের বাড়িতে যে আপনাদের 6টা-7টা ভাই থাকেন, পরিবার থাকে, সেখানেও তো একটু মনে এক বাপ মা একজনকে ভালোবাসা একটু করে, ওর মধ্যে তো একটু অমিল থাকে। তো স্বাভাবিক ওইটা তো থাকবে, টুকিটাকি কিছু সমস্যা তো থাকবেই। সেই সমস্যাগুলো আমাদেরকে আলোচনার মাধ্যমে আমাদের এই জিনিসগুলো দূর করতে হবে।
সেটাই হওয়া উচিত আর কি। ধন্যবাদ। আমি জনাব মুস্তাফা কামাল, রাজনীতিতে আপনি অস্থিরতা দেখছেন কিনা এখন? যে অস্থিরতাটা এখন চলছে কিছুটা নির্বাচন কেন্দ্রিক। আচ্ছা, বড় দল হিসাবে বিএনপির প্রায় প্রত্যেকটা আসনে 2-3 ক্যান্ডিডেট আছে, তারা একটা শোডাউন করেন, যার যার অস্তিত্ব জানান দেন, সেটা দিবেন, এটা দোষের কিছু নয়। কিন্তু একটা কাজ যেখানে তারা সরকারকে চাপে রাখা যেভাবে দরকার, চাপে না রেখে বরং আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। কি জন্য চাপে রাখা দরকার? কাদের কথা বলছেন? সরকারের কথা বলছি। বিএনপির একটা দায়িত্ব আছে ওখানে, সরকারকে কেন চাপে রাখার প্রশ্ন। আমরা মাঝে মধ্যে কিন্তু দেখছি সরকার তার কাজের ভলিউম বাড়িয়ে ফেলছে। অবশ্যই কোর্সটা ছোট করতে হবে, শর্ট কোর্সে কাজ করতে হবে। উদাহরণ এই কারণে আসছে, করিডোর কিন্তু প্রাসঙ্গিক ছিল না, রাইট, এগুলো বাড়তি কাজ, জরুরি কাজ নয় এগুলো। আবার কি কাজ শেষ পর্যন্ত দেখা গেল এটা কোনো কাজে না। একটা হাইপ তুলে দিলেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, একজন উপদেষ্টা বলে দিলেন করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আরেকজন বললেন না এমন কোনো আলোচনাই হয়নি। 5-7 দিন পরে একজন বললেন যে না করিডোর না, এটার নাম মানবিক করিডোর। সর্বশেষ গত পরশু একজন বললেন যে না এই ধরনের কোনো কথাবার্তাই হয়নি। তাহলে আপনারা ফরজ কাজ বাদ দিয়ে সবাই এই নফল কাজে ব্যস্ত রাখছেন কেন? এরপরে করিডোর কার সাথে? এই জায়গায় তো সন্দেহ, মিয়ানমারের সাথে। এই জায়গায় তো সন্দেহ আছে, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মিয়ানমার কিন্তু অত্যন্ত স্পর্শকাতর জায়গা, অবশ্যই গোটা বিশ্বের মধ্যে, আমাদের পাশে বলে না, নানান উপাদান ওখানে। তো এরকম সস্তা বিষয় নিয়ে না থাকা ভালো সরকারের অনেক কাজ আছে, একটা বাজেট দিতে হবে, খুব কঠিন কাজ। অর্থনীতির বাজে অবস্থা, রাজনৈতিক দলগুলো উতলা হয়ে যাচ্ছে, ছেলেদের চিকিৎসার বিষয় আছে। এরপরে সরকারের আরেকটা অভিভাবকত্বের জায়গা আছে, এটা আমি একটু সাহস করেই বলি। আমরা একটা কথা বলে ফেলছি যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট, কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আপনিও নিশ্চয়ই খেয়াল করছেন যে সরকার তাদের প্রতি খুব একটা অভিভাবকত্ব নেই। থাকলে তারা কিন্তু এরই মধ্যে 2-3 ভাগ হয়ে যায় না। তাদেরকে শাসনে বলেন আর আদরে বলেন এক রাখতে পারত সরকার। ছাত্রদের মধ্যে এখন কিন্তু 2-3টা ভাগ, এটা সুন্দর হয়নি। এরপরে ছাত্রদের যে দাবিগুলো ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা নিয়ে দেখেন কয়েকটা মাস ধরে টানা কিন্তু কথার বদলে কথাও হয়েছে, অবশেষে সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদের এরকম আরো কিছু দাবি ছিল, বিশেষ করে যেটা চিকিৎসার বিষয়টা খুব জরুরি। আর এখানে একটা বিষয়কে অস্বীকার করার একটা প্রবণতা আমাদের বোধহয় জাতিগতভাবে আছে, আমরা ভুলে যাই খুব দ্রুত। সেনাবাহিনীর এবার যে ভূমিকাটা ছিল, যে মর্যাদার বিষয়টা ছিল, আমরা ওই যে বলে যে খাইতে বসলে মুখ মুছে ফেলার আগে সমালোচনা শুরু করা, সেনাবাহিনী এবার যে ভূমিকা নিয়েছিল ওই ভূমিকা ছাড়া 5 আগস্ট সম্ভব হতো কিনা এখনো কিন্তু সন্দেহ আছে। কারণ সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনা থাকেনি, তারাও কিন্তু জনতা হয়ে গেছে 3, 4, 5 তারিখে। তো ওই অবদানটা তো মনে রাখতে হবে। ওই জায়গায় আমাদের সেনাপ্রধান বারবার কিন্তু তার অবস্থান পরিষ্কার করছেন, তার কোনো রাজনৈতিক মোহ নাই সেটা পরিষ্কার করছেন, তার বাহিনীকে নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে ওই সুযোগ তিনি দিবেন না, ওইটাও পরিষ্কার করছেন। সর্বশেষ সেনা সদর থেকে যে ব্রিফিংটা হয়েছে চমৎকার, তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তারা কিন্তু সেনা সদস্যরা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, আমরা ভুলেও যাই, কিন্তু তারা ওইভাবে ম্যাজিস্ট্রেসি কিন্তু শো আপ করছে না, তারা পুলিশকে সহযোগিতার মতো করে মাঠে থাকছে। এটা তো একটা পজিটিভ দিক, এটা তো কিন্তু মোটিভ বোঝা যায় যে তারা সম্পূরক দায়িত্ব পালন করছে, সহযোগিতা করছে। আমাদের কাছে তথ্য আছে কোন কোন মহল অপেক্ষা করছে যে সেনাবাহিনী কখন মাঠ থেকে উঠে যাবে, যে কারণে একটু টুইস্ট করা, একটু খোঁচা দেওয়ার একটা অভ্যাস কিন্তু আমরা কারো কারো মধ্যে দেখি, যে সেনাবাহিনী আর মাঠে থাকছে কেন, সদস্যরা একদিন মাঠে না থাকুক আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওই নমুনা কিন্তু আমরা মাঝে মধ্যে ওই তথ্য আমাদের কাছে আসে। তো সেই ক্ষেত্রে একটু 5 আগস্টের কথা মনে করা, 5 আগস্টের আগের দিনগুলোর কথা মনে করা, এটা বিএনপির বেশি মনে করা উচিত। কারণ লং টাইম নির্যাতিত বেশি বিএনপি, দীর্ঘ সময় 15-16 বছর ধরে টানা। ছাত্রদের দিক থেকেও মাঝে মধ্যে তাদেরকে আক্রমণ করা হয়, বলা হয় যে 15 বছর কোথায় ছিলেন। যে প্রশ্ন করে সেও জানে যে 15 বছর ওনারা কোথায় ছিলেন, কেউ জেলে ছিলেন, কেউ পলাতক ছিলেন, কেউ কেউ তো দুনিয়াতেই নেই। তো আবার ছাত্রদেরও যে অবদান 34 দিনে, কিন্তু আবেগ আর বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস। 5 আগস্টের পরে কিন্তু এরপরে তারা আগস্ট না বলে জুলাই বলা শুরু করেছিল, যে 36 জুলাই। ওই সময় এটা চলেছে, আবেগের একটা আবেদন ছিল, কিন্তু আসলে বাস্তবে 36 জুলাই বলতে কিছু নাই, বাস্তবতার কাছে আসতেই হবে। এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, এটা উল্লেখ করতে হয় একটু। ছাত্রদের রাজনৈতিক অভিজ্ঞতাটা এখনো বিএনপি অথবা অন্যান্য দলের লেভেলে যায়নি। তারা আন্দোলনে সফল হয়েছে, 34 দিনের আন্দোলন। তো পরীক্ষায় পাশ করা আর নিয়মিত পড়াশোনা করা দুটার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে।
মেধাবীরা অল্প পড়েও পাশ করে ফেলে, 2-3 কয়েক রাত জেগেও তারা ভালো রেজাল্ট করে ফেলে। কিন্তু আন্দোলন আর রাজনীতি এই দুটার মধ্যে তফাৎ আছে, যেটা ছাত্ররা কিন্তু এখন ভুগছে, দল করতে গিয়ে কিন্তু ভুগছে। তারা খুব একটা অভিভাবক পাচ্ছে না, আমাদের কাছে ওই তথ্য আছে। তো রাজনৈতিক দলগুলো তাদেরকে সহ্য করতে পারছে না, সরকারের কাছ থেকেও ঠিকভাবে সহযোগিতা আসলে পাচ্ছে না। তো যে কারণে এই ছাত্রদের নিরাপত্তারও কিন্তু একটা প্রশ্ন আছে। তারা বিএনপির সাথে যেভাবে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, এতে করে তারাও কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো সেই ক্ষেত্রে আমাদের গণমাধ্যম বলেন, বড় রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আর একটা জরুরি কথা, বারবার ছাত্র ছাত্র বলছি, শিক্ষার্থী শিক্ষার্থী বলছি, গত 9-10 মাসে আপনি দেখেন শিক্ষা নিয়ে কিন্তু কোনো কথা নাই। ছাত্রদের অনেকেই কিন্তু অনার্সটা শেষ করে নাই, ক্লাসে ফেরত যায়নি, এখনো বই খাতার সাথে দেখা নাই। আবার শিক্ষকরা সবাই আছেন কেন ইউনিভার্সিটিতে কলেজে, ওইটা কিন্তু আপডেট তথ্য নাই। অনেক ভাইস চ্যান্সেলর নাই, নাই মানে কোথায় আছেন উনি? শিক্ষকদের অনেকে পালিয়েছেন। তাহলে শিক্ষা ব্যবস্থা এখন কি হবে, কারিকুলাম কি হবে, শিক্ষা পদ্ধতি কি হবে, এই নিয়ে আলাপ করার বেশি দায়িত্ব কিন্তু ছাত্রদের, যেহেতু তারা ফ্রন্টলাইনার, এটা ইতিহাসের অংশ। তো সেই জায়গা থেকে প্রত্যেককেই বলবো যে একটু যার যার বাস্তবতাটা উপলব্ধি করা। সেই ক্ষেত্রে নির্বাচনে নিশ্চয়ই জটিলতা হবে না, নিশ্চয়ই অন্য কোনো পক্ষ বা অন্য কোনো দল নির্বাচনের জন্য অপেক্ষা করছে না। আর মাথায় রাখাই দরকার আছে, যেটা শেখ হাসিনা পরিষ্কার করে দিয়ে গেছেন, যে ভারতের জন্য যা করে দিয়েছি ভারত আজীবন মনে রাখতে হবে। ভারত যে মনে রাখছে এবং প্রতিদিনই কিছু না কিছু কাজ করছে, এটা তো আমরা দেখছি নিয়মিত। আমাদের এখানে সেনাবাহিনীর সাথে সরকারের বিরোধ, বিএনপির সাথে এনসিপির বিরোধ, এগুলো নিয়ে ইন্ডিয়ান পত্রপত্রিকাগুলো দেখেন কি সব চমৎকার কিচ্ছা রচনা করছে, কন্টেন্ট তৈরি করছে, ইউটিউবে ছাড়ছে। তো ওখান থেকেও তো একটা মেসেজ নেওয়ার বিষয় আছে, যে সতর্কতার বিষয় আছে। জি, ধন্যবাদ জনাব মোস্তফা কামাল এবং মীর শরাফত আলী শরীফ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।